এই 9-এর ম্যাথটা দেখ, এই যেটা এইটা ঘর্ষণ গুণাঙ্ক 1/√3 হলে আর ব্যাসার্ধের অমসৃণ ফাঁপা গোলকের ভিতর একটি বস্তুকণা যে উচ্চতায় উঠে স্থির থাকতে পারবে। ঠিক আছে, একটা ফাঁপা গোলক আছে ভিতরে, এটা কত নাম্বার 9। আমি ছবিটা একটু বড় করে আঁকছি, ঠিক আছে, বোঝানোর জন্য। এরকম ধর কোনো একটা গোলক আছে, ফাঁপা গোলক, ফাঁপা গোলকের এটা হচ্ছে কেন্দ্র। আমি ধরলাম যে প্রথমে বস্তুটা এই জায়গায় ছিল, কেননা বস্তু এই জায়গাতে প্রথম থাকবে স্থির অবস্থায়। ঠিক আছে, তো এই জায়গার থেকে ধীরে 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 কোনো একটা বিন্দুতে উঠেছে। আমি ধরে নিলাম এই বিন্দু এইখানে উঠেছে, আগে ছিল এইখানে, আগে বস্তু এইখানে ছিল, ধীরে ধীরে এই বরাবর বস্তু উঠেছে, উঠতে 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 ধরলাম এই জায়গায় আবার স্থির হয়েছে। তাহলে এই দুটো বিন্দুকে প্রথমে আমরা যোগ করে দিই, এই দুটো বিন্দুকে যোগ করে দিলাম আমরা। ঠিক আছে, আর এই বিন্দুটাকে আমরা কি করে দিয়েছি, এই বরাবর যোগ করে দিয়েছি। আর এই যে এটা এটা আগের অবস্থান, আর এটা এখন আছে, এই মাঝের যে কোণটা, সেই কোণটাকে আমরা ধরলাম থিটা, কারণ আমরা জানি না কোণটা কত হবে, তো থিটা ধরে নিলাম আমরা। এইবারে এইখানে বস্তুটা আছে, আমি ধরলাম এই বস্তুটা হচ্ছে এম ভরের বস্তু, কোনো এম ভরের বস্তু, তাহলে ওজনটা কোন দিকে কাজ করে, ওজন কোন দিকে কাজ করে, ওজন সবসময় নিচের দিকে কাজ করে। আর ওজনের মান কত হয়, m/g। ঠিক আছে, m/g। এবার যদি আমরা এই যে এই রেখাটা, এইটা মানে ফাঁপা গোলকের ব্যাসার্ধই তো এটা, এই গোলকটার এটা তো ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটাকে যদি আমরা বাড়াই, এদিক বরাবর বাড়ালাম, দেখ এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটা থিটাই হবে। কারণ কি, কারণ এইটা 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 একটা সরলরেখা, এইটা একটা সরলরেখা, আর এটা হচ্ছে ছেদক, তাহলে এইখানের কোণটা যা হবে এইখানের কোণটা তাই হবে। তাহলে এটাকে যদি আমরা উপাংশ বিভাজন করি তাহলে এই দিক বরাবর হবে, এই দিক বরাবর কী হবে, mg cos থিটা, mg cos থিটা, কেননা এটার সাথে কোণ করে আছে, যার সাথে কোণ করে থাকে সেদিক বরাবর cos থিটা। আর এইটার সাথে ঘর্ষণ কোন দিক কাজ করবে, এদিক বরাবর mg sin থিটা। তাহলে বস্তুটা কোন দিকে আসার চেষ্টা করবে, বস্তু আসার চেষ্টা করবে এই দিক বরাবর mg sin থিটার জন্য, mg sin থিটা এই দিক বরাবর কাজ করবে, এদিক বরাবর কাজ করবে mg sin থিটা। ঘর্ষণ তো তার বিপরীতে কাজ করবে। আগে দেখ এটা বুঝতে পারিস কিনা, এই কোণটা থিটা, এই দিক বরাবর কাজ করছিল mg, তাহলে mgকে যদি আমরা দুটো উপাংশে বিভাজন করি তাহলে এই দিকে হচ্ছে mg cos থিটা, আর এদিক বরাবর হয়েছে mg sin থিটা। তাহলে mg sin থিটার জন্য বস্তুটা তাহলে এইদিকে চলে আসা দরকার ছিল তো, কিন্তু এদিকে তো চলে আসছে না mg sin থিটার জন্য। তার মানে নিশ্চয় এইটার বিপরীত দিকে কোনো একটা ঘর্ষণ বল কাজ করছে, আর ঘর্ষণ বলকে ছোট হাতের এফ দ্বারা লেখা হয়। ঠিক আছে, এখানে বস্তুটা স্থির আছে, তাহলে বস্তুটা যদি স্থির থাকে তার মানে এই বস্তুটা স্থির, যদি এই বস্তুটা স্থির থাকে তার মানে এই দিকের বল আর এই দিকের বল সমান, দুদিকের বল সমান। তাহলে আমরা ওইটাই লিখছি যে এই এফ মানে ঘর্ষণ বল, এই যে এফ আর mg sin থিটা সমান, কেননা যদি এইটা বেশি হতো তাহলে বস্তুটা এইদিকে চলে যেতে হবে, আর যদি এই যে mg sin থিটা বড় হতো মানে বেশি হতো তাহলে বস্তুটা এইদিকে গোড়ায় চলে আসতো, কিন্তু কোনো দিকে আসছে না, বস্তু স্থির আছে এই অবস্থাতে। তাহলে আমরা ধরলাম যে এই দুটো বল সমান। আবার এখানে দেখ বস্তুটা টাচে আছে, যেহেতু টাচে আছে তাহলে এই দিক বরাবর এদিকেও কাজ করছে তো mg sin থিটা, তাহলে এই দিক বরাবর কাজ করবে অভিলম্ব বল, এদিক বরাবর কি কাজ করবে, অভিলম্ব বল। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে করি এই দিকের বল সমান এই দিকের বল করতে পারি তো আমরা, এই বস্তুটা তো স্থির, তার মানে এই দিকের বল যা হবে এই দিকের বল তাই হবে, আবার এই দিকের বলটা যা হবে এই দিকের বলটা তাই হবে, কেন স্থির, তাই তো। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে এইটাই করে দিচ্ছি, এইটাই এই যে এই রেখাটা বরাবর, এই রেখাটা বরাবর, এই রেখাটা বরাবর আমরা বলতে পারি যে এন সমান mg cos থিটা, কেননা বাম দিকের বল সমান ডান দিকের বল, বাম দিকে কি বল আছে, বস্তু স্থির তো সেই জন্য করছে আমরা, বাম দিকের বল সমান ডান দিকের বল, বাম দিকে বল কত এন, ডান দিকে বল কত mg cos থিটা লিখেছি। এইবার আবার লিখবি তোরা, আবার উপরের বল সমান নিচের বল, এরকম লিখবি,
উপরের বল সমান, আমি পুরো লিখছি নি, তোরা লিখবি, ঠিক আছে। আবার উপরের বল সমান নিচের বল। উপরের বল কি আছে দেখতো, উপরের বল আছে এফ, উপরের বল আছে এফ সমান নিচের বল, নিচের বল কত আছে এমজি, কি হবে এমজি সাইন থিটা। কেননা দেখ উপর দিকের বল সমান নিচের দিকের বল, উপর দিকে আছে এফ, তাহলে এফ লিখলাম। নিচের দিকের বল কত আছে এমজি সাইন থিটা, এমজি সাইন থিটা লিখলাম। আবার দেখতো আমরা এরকম লিখতে পারি এফের জায়গায় আমরা অনেকবার লিখেছি এফ সমান হচ্ছে মিউ এন, ঘর্ষণ বল সমান মিউ এন টু এন, সমান এদিকে যা ছিল তাই রাখলাম। আবার দেখ একটু আগে আমরা করলাম মিউটা মিউই রাখলাম, এনের জায়গায় একটু আগেই বার করেছিলাম আমরা এমজি কস থিটা, এই যে এমজি কস থিটাটা এই এনের জায়গায় বসাবো এমজি কস থিটা, আর ডান দিকে যা ছিল তাই সেম। এখানে দেখ এমজি কাটা গেল, আর এই কস থিটাটা যদি ওইদিকে যায় তাহলে কি হবে ট্যান থিটা হবে না, মিউ সমান সাইন থিটা তো এইদিকে ছিলই, আর এই কস থিটাটা গুণ অবস্থায় আছে, ওইদিকে গেলে ভাগ অবস্থা হয়ে যাবে, তাহলে সাইন থিটা বাই কস থিটা, আর সাইন থিটা বাই কস থিটা মানে কি থিটা, তোরা পরের লাইনে করবি, আমি এটাতে করে দিচ্ছি ট্যান থিটা সমান মিউ। আবার দেখ এখানে মিউর মানটা দিয়ে আছে অঙ্কটাতে, মিউর মান দিয়েছে 1/√3, আর ট্যান থিটাটা আমরা লিখলাম, ঠিক আছে। এবারে 1/√3 ট্যান কতর মান, ট্যান 30-এর মান। তাহলে এখানে যদি আমরা তুলনা করি থিটার সমান কত ডিগ্রি পাবো, এদিকে ট্যান এখানে থিটার জায়গা আছে 30 ডিগ্রি, তাহলে থিটার সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এইখানের যে কোণটা আমরা পেলাম এই যে থিটাটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এই থিটার কোণটা পাইছি আমরা 30 ডিগ্রি। এইবার দেখ বলেছে কত উচ্চতায় বস্তুটা স্থির হবে, কত উচ্চতায়, তাহলে এই যে এটা তো ব্যাসার্ধ, এটাও কি বটে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ এই যে পুরাটা এই যে এইখান থেকে এতটা, এটা পুরাটাই ব্যাসার্ধ মানে আর এই বস্তুটা এইখানে স্থির হয়েছে। আমরা প্রথমে একটা রেখাটা নিই, এই রেখাটা টানলাম, ঠিক আছে। এই যে এই উচ্চতাটাই তো বার করতে বলেছে না, বস্তুটা আছে তো এই জায়গায়, তাহলে এইটাই আমরা এই যে এইটা ভূমি গ্রাউন্ড, এই গ্রাউন্ড থেকে উচ্চতাটাই তো বের করতে বলেছে, এই উচ্চতাটাই, আর এই উচ্চতাটাকে আমরা লিখে দিলাম এই যে দিয়ে, তাহলে এই উচ্চতাটাই বের করতে বলেছে, এটা গ্রাউন্ড থেকে এইটা উচ্চতায় আছে, তাহলে এটাকে আমরা ডট লাইনে বা এরকম লাইন দিলাম, এই উচ্চতাটা বার করতে বলেছি, উচ্চতাটা এইচ, আর এই পুরোটা কত, পুরোটা হচ্ছে আর, তাহলে পুরোটা আর এইটুকুটা হচ্ছে এইচ, তাহলে এইটা কী হবে বল R-H হবে না, এটা R-H হবে। কেন R-H হলে দেখ এই পুরোটা ব্যাসার্ধ, পুরোটা আর এইটুকুটা এইচ, তাহলে বাকি কত থাকছে R-H। এইবার দেখ এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছিস, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার ক্ষেত্রে cos থিটা বার কর, এই ত্রিভুজটার ক্ষেত্রে cos থিটা, এই ত্রিভুজটার cos থিটা সমান কি হয় বল, পরে করবি তোরা, আমি এই জায়গাতে করে দিচ্ছি, ঠিক আছে সাইডে। cos থিটা সমান হয় ভূমি বাই অতিভুজ, cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি কোণটা হয় এটা অতিভুজ, আর এই যে থিটা কোণটা, এই থিটার বিপরীতেরটা হয় লম্ব, এই যে কোণের বিপরীতেরটা হয় লম্ব, এইটা হচ্ছে ভূমি, আর এইটা হচ্ছে অতিভুজ, এইটা অতিভুজ হবে না, এইটা অতিভুজ হবে না, ঠিক আছে। এইটা হচ্ছে অতিভুজ, এইটা কেন অতিভুজ হবে না, দেখ এইটা 90 ডিগ্রি হবে, এই যে লম্বটা নিচ্ছে এটা 90 ডিগ্রি হবে, তাহলে এই 90 ডিগ্রি এইটা 90 ডিগ্রি হবে না, এইটার উপর লম্বটা নিচে আমরা রেখাটা নিচ্ছি, তাহলে এটা 90-এর বিপরীতেরটাই তো অতিভুজ হয়, তাহলে এইটা অতিভুজ, আর এইটা দেখ না ব্যাসার্ধ ছিল না, এই বৃত্তটার ক্ষেত্রে এটা ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধকে কী দ্বারা লেখা হয় আর দ্বারা, ব্যাসার্ধ কী দ্বারা লেখা হয় আর দ্বারা, ছোটো হাতের আর দ্বারা লেখা আছে, ছোটো হাতের আর, এটা ব্যাসার্ধ, আর এইটা হচ্ছে R-H, তাহলে cos থিটা সমান কী হয়, cos থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে কোনটা ভূমি, এখানে ভূমি কোনটা
থিটার বিপরীতটা তো হয় লম্ব, তাহলে এইটা লম্ব, এইটা অতিভুজ, তাহলে এইটা ভূমি। তাহলে ভূমি হচ্ছে আর মাইনাস এইচ, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে ভূমির জায়গায় লিখলাম আর মাইনাস এইচ বাই অতিভুজ। অতিভুজ এইটা অতিভুজ। কী করে অতিভুজ বুঝলাম? এটা এই যে এটা 90 ডিগ্রি, 90-এর বিপরীতটা হয় অতিভুজ। তাহলে এখানে লিখলাম আর। আর এখানে কস থিটা, কস থিটা, কস কত ডিগ্রি? থিটাটা কত বেরিয়েছে? কস 30 ডিগ্রি। কস 30-এর মান কত? √3/2। আর এই দিকটা যদি আমরা ভগ্নাংশে ভাঙি, মানে এটাকে আলাদা আলাদা করি, আর মাইনাস এই যে আর মাইনাস এই পুরাটা বাই আর আছে, তো আলাদা আলাদা করে দিলাম। এইটা বাই আর করলাম একবার, আর এইটা বাই আর করলাম একবার। ঠিক আছে, এবারে দেখ এ আর বাই আর মানে 1 মাইনাস এটা আছে এইচ বাই আর, আর এদিকে আছে √3/2। ঠিক আছে, তাহলে এই যে মাইনাস এইচ বাই আর আছে, মাইনাস এইটাকে এইদিকে নিয়ে এলাম, মাইনাস এইচ বাই আরটাকে সমানের এই দিকে নিয়ে এলাম, তাহলে প্লাস এইচ বাই আর হবে কি না? মাইনাস এইচ বাই আরটাকে বাম দিকে নিয়ে এলাম, আর এক তো ছিলই আগের থেকে, আর এই যে √3/2 এটা প্লাসে আছে, সমানের বাম দিকে আছে, সমানের এই যে সমানটা সমানের বাম দিকে আছে, এটা ডান দিকে নিয়ে এলাম, তাহলে মাইনাস √3/2 হবে। ঠিক আছে, এইটাতে এইচ বাই আর সমান এইচ বাই আর, এটা লসাগু করতে হবে 2, আর এখানে 2 হবে, মাইনাস √3 হবে, লসাগু করছি আমরা। তো এখানে এইটা ক্যালকুলেশন করে দেখবি তোরা। ঠিক আছে, √3-এর মান বসাবি, এই মান বসে দেখবি এইরকম আসবে, এই এইচ বাই আর এর মানটা আসবে 0.134 এরকম আসবে মানটা। তাহলে এটা যদি আমরা কোণাকোণে গুণ করি, তাহলে এইচ সমান কত বেরোবে বল? 0.134, আর এটার সাথে আর গুণ, এটাই উত্তর হবে। এই যে 11-এর অঙ্কটা না 10-এরটা, তো 10-এরটা করানোর আগে আমরা একটা প্রমাণ করে দেখাচ্ছি। ঠিক আছে, আমরা আপাতত একটা এটা অঙ্ক নয়, ঠিক আছে, এটা প্রমাণ বলতে পারিস। এরকম ধর কোনো একটা নতিতল আছে, ঠিক আছে, এরকম কোনো নতিতল আছে, এই নতিতলে এইখানে কোনো বস্তু আছে, এম ভরের কোনো বস্তু, এম ভরের কোনো বস্তু আছে, আর এই যে নতিতলের এই নতি কোণটা, এই কোণটা হচ্ছে থিটা ধরে নিলাম, আমরা জানি না তো কত কোণ, তো থিটা ধরে নিলাম। তো আর এইটা হচ্ছে এম ভরের কোনো বস্তু। তাহলে দেখ এই তলটার আছে, এই তলটার উপরে আছে বস্তুটা, এই তলটার উপরে, তাহলে যে তলের উপরে থাকে এই তলটার উপরে আছে, আর এই তলটার সাথে লম্বভাবে একটা অভিলম্ব বল ক্রিয়া করে। এই যে এই তলটা, এই যে কালো কালো পেনটা, এই তলটার উপর বস্তুটা আছে, তাহলে অভিলম্ব বল এটার সাথে লম্বভাবে ক্রিয়া করবে, অভিলম্ব বল। তাহলে এটা হচ্ছে অভিলম্ব বল। অভিলম্ব বলকে কী দ্বারা লেখা হয়? এন দ্বারা লেখা হয়। ঠিক আছে, এইবারে ওজন কোন দিক ক্রিয়া করে? ওজন, ওজন নিচ দিকে ক্রিয়া করে। ওজন, ওজন কত হয়? এম ইন্টু জি। এবার দেখ এইটি এন আছে না, এই এনটাকে আমরা ডটেড লাইনে বাড়াচ্ছি, ডটেড লাইনে বাড়ালাম। ঠিক আছে, এই কোণটা যদি থিটা হয়, তাহলে এই কোণটা থিটা আমরা অনেকবার বুঝাইছি, যে এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটা থিটা। এবার দেখ এমজিটাকে আমরা উপাংশে ভাঙবো, তাহলে এমজিটাকে যদি উপাংশে বিভাজন করি, এই যে এমজি, এমজি এমজি কার সাথে কোণ করে আছে? এর সাথে কোণ করে আছে, তাহলে এই দিক বরাবর হবে এমজি কস থিটা, এদিক বরাবর কি হবে? এমজি কস থিটা। যার সাথে কোণ করে থাকে সেদিক বরাবর কস, আর দেখ এর সাথে কোণ করে নাই এই দিক বরাবর, এদিক বরাবর কোনো কোণ করে নাই, তাহলে এই দিক বরাবর হবে এমজি সাইন থিটা, এদিক বরাবর হবে এমজি সাইন থিটা। এই এমজিটাকে ভাঙলাম, এর সাথে কোণ করে আছে, তাহলে এদিক বরাবর এমজি কস থিটা, এদিক বরাবর এমজি সাইন থিটা। দেখ এমজি সাইন থিটা যদি এইদিকে বল কাজ করে, এদিকে যদি এমজি সাইন থিটা বল কাজ করে এইদিকে, তাহলে ঘর্ষণ তার বিপরীতে লাগবে না সেই দিকে লাগবে? বল যেদিকে ক্রিয়া করে ঘর্ষণ তার বিপরীতে ক্রিয়া করে, তাহলে এই দিকে এমজি সাইন থিটা, এই দিকে এই বস্তুটাকে এইদিকে টানছে, এইদিকে এইদিকে এইরকম বরাবর, এরকম বরাবর এমজি সাইন থিটা টানছে, তাহলে ঘর্ষণ তার বিপরীতে কাজ করবে, এই বরাবর, এই বরাবর ঘর্ষণ কাজ করবে। আর ঘর্ষণকে ছোট হাতের এফ দ্বারা লেখা হয়, তাই তো? তাহলে আমরা এইখানে বলতে পারি যে বস্তুটা না উপরে যাচ্ছে না নিচে চলে যাচ্ছে,
এই যে এই নততলটার উপরে যে বস্তুটা আছে, এই বস্তুটা না এইদিকে চলে যাচ্ছে, না এই নততল ভেঙে ভিতর দিকে ঢুকে যাচ্ছে। তার মানে এইখানে আমরা বলতে পারি উপরের বল সমান নিচের বল, পুরোপুরি লিখবি তোরা, উপরের বল সমান নিচের বল। উপরের কি বল আছে দেখতো এন, আর নিচের বল কি আছে mg cos থিটা। তাহলে উপরের বলটা লিখি আমরা, উপরের বল এন সমান নিচের বল কত আছে mg cos থিটা। দেখ এই যে এটা উপর দিক কি বল কাজ করছে এন, নিচের দিক কি কাজ করছে mg cos থিটা, ওইটাই লিখছি আমরা এন সমান mg cos থিটা। এটা তো হয়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর এইবার মেন জিনিস হচ্ছে যে বস্তুটা এ ত্বরণ সহ এই দিকে নামছে, এ ত্বরণ সহ এইদিকে আমরা ধরে নিলাম যে বস্তুটা এই এ ত্বরণ সহ এদিকে নামছে, এ ত্বরণ সহ এদিকে নামছে। তাহলে এ ত্বরণ সহ এদিকে যদি নামে, তাহলে আমরা এই রেখাটা বরাবর এই যে নততল বরাবর আমরা নিউটনের সেকেন্ড সূত্র প্রয়োগ করব। নিউটনের সেকেন্ড সূত্র হচ্ছে এফ সমান এম এ, এই রেখাটা বরাবর দেখিলে ভালো করে, এই রেখাটা বরাবর। তাহলে এই রেখা বরাবর এত লিখছি না আমরা, ঠিক আছে, এই রেখা বরাবর যদি আমরা করি যে এফ সমান এম এ, তো এফ সমান এম এ হয় না, এফ নেট সমান এম এ, এফ নেট সমান এম এ, তাই তো, এফ নেট সমান এম এ। তাহলে এই রেখা বরাবর এফ নেট কোন দিকে দেখ, এইদিকে কে টানছে, এদিকে এই যে ছোটো হাতের এফ মানে ঘর্ষণ, আর এদিকে কে টানছে mg সাইন থিটা। তাহলে কোন বলটা বেশি, এইটা বেশি না এইটা বেশি? অবশ্যই এইটা বেশি। কী করে বুঝলাম? কেন এ ত্বরণ সহ বস্তু এইদিকে নামছে, ত্বরণ সহ নামছে, তার মানে নিশ্চয়ই এইটা বেশি। তাহলে এইটার থেকে এটা বাদ দেবো আমরা। তাহলে আমরা এটা লিখি যে এইটা বড়, তাহলে এইটার থেকে বাদ দেবো আমরা। তাহলে আমরা mg সাইন থিটা মাইনাস ছোটো হাতের এফ লিখলাম, এফ নেটের জায়গায় এফ নেট। দেখ এদিকের বলটা বেশি, তাহলে mg সাইন থিটা বড়, এই ফ্রিকশনটা ছোট, সেই জন্য বড়র থেকে ছোট বিয়োগ সমান m ইন্টু এ লিখতে পারি আমরা। পরের লাইনে এই mg সাইন থিটা এইরকমই রাখলাম, mg সাইন থিটা মাইনাস ছিল মাইনাস, এফের জায়গায় লিখতে পারি মিউ এন সমান এম এ। আবার পরের লাইন দেখ, mg সাইন থিটাটা রইল এরকমই, মাইনাস মিউটা এরকমই থাকলো, কিন্তু এই যে এন একটু আগে আমরা দেখ এন সমান কতবার করেছি বলতে, এন সমান mg cos থিটা। তাহলে এনের জায়গায় এখানে বসাতে পারি আমরা mg cos থিটা সমান এম এ। লেখাটা যদি না বুঝতে পারিস তাহলে শুনে শুনে লিখবি, ঠিক আছে। এবার দেখ এই জায়গার থেকে আমরা এম কমন নিতে পারি, তাই তো। এম যদি কমন নিই তাহলে কী হবে, জি সাইন থিটা মাইনাস মিউ জি কস থিটা সমান এম এ। এমটা কমন লিয়েছি, ঠিক আছে। এবারে দেখ এম এ, তাহলে এখানে এম কাটা গেল, তো এখানে এ সমান এসছে, এটা বাম দিকে লিখছি আর এইটা ডাইন দিকে লিখছি, কি ব্যাপার। এ সমান এসছে জি সাইন থিটা মাইনাস মিউ জি কস থিটা, মানে এই ত্বরণ নিয়ে পরে এই বস্তুটা নততল থেকে নামবে, এই বস্তুটা এই যে এইটা বেরিয়েছে এই ত্বরণ সহ নামবে, ঠিক আছে। এইটার আবার একটা স্পেশাল কেস হয়, স্পেশাল কেস। তো এইটার স্পেশাল কেস যদি নততল মসৃণ হয়, মসৃণ হলে ঘর্ষণ জিরো, একদম পুরোপুরি মসৃণ। যদিও ঘর্ষণ জিরো হয় না, তো আমরা ধরে নিলাম যে যদি নততল মসৃণ হয় তখন ঘর্ষণটা হচ্ছে জিরো। ঘর্ষণ মানে মিউ ইন্টু এন, এটাও জিরো, এফ সমান জিরো, এফের জায়গায় মিউ এন সমান জিরো। দেখ না এটার জায়গায় আমরা মিউ সমান জিরো বলতে পারি, কেন এন সমান জিরো বললাম না কেন বলতো? এন সমান জিরো হয় না, কিন্তু এন অভিলম্ব বল, তোর যদি ওজন থাকে তাহলে অভিলম্ব বল কি আর জিরো হয়? অভিলম্ব বল কিছু না কিছু তো থাকবে, ঠিক আছে। মিউটা জিরো মানে নততল মসৃণ মানে কি ঘর্ষণ জিরো মানে ঘর্ষণ গুণাঙ্ক জিরো। এগুলো না করলেও হয়, এরকমভাবেও বোঝানো যায় যে নততলে মসৃণ, তাহলে মসৃণ মানে ঘর্ষণ নাই, ঘর্ষণ জিরো। আর ঘর্ষণ যদি না থাকে তাহলে ঘর্ষণ গুণাঙ্ক জিরো, তাহলে ঘর্ষণ গুণাঙ্ক জিরো মানে মসৃণ হয়। তাহলে মসৃণের ক্ষেত্রে ত্বরণ কী হবে বলতো? এটা দেখ জি সাইন থিটা ছিল, জি সাইন থিটাই লিখলাম,
মাইনাস মিউ মসৃণ নততল হলে মিউটা 0 হয়, তাহলে মিউটা যদি 0 হয়, 0-র সাথে যেটাই গুণ কর 0, আর এটার থেকে 0 বাদ দিয়ে না দিয়ে সমানে কি ব্যাপার। তাহলে যদি মসৃণ নততল হয় মানে কোনো ঘর্ষণ না থাকে, তখন যে ত্বরণটা হয় তখন হয় শুধু জি সাইন থিটা, কিন্তু যদি ঘর্ষণ থাকে তখন হয় জি সাইন থিটা মাইনাস মিউ জি কস থিটা। আমি এরপরে যতগুলো অঙ্ক থাকবে আমি ডিরেক্ট এইটা প্রয়োগ করব ডিরেক্ট, ঠিক আছে। যখন বলা থাকবে যে ঘর্ষণ আছে তখন আমরা ডাইরেক্ট এই ত্বরণটা ব্যবহার করব, আর যখন বলে দেবে মসৃণ নততল ডাইরেক্ট এইটা ব্যবহার করব আমরা, কিন্তু পরে তখন আর এই ডেরিভেশনটা করে দেখাবো না আমরা, ঠিক আছে। মনে রাখবে এই দুটোই, এটা হচ্ছে ঘর্ষণ থাকলে আর এটা ঘর্ষণ না থাকলে এই যে মসৃণ হয়। এবার দেখ 10-এর অঙ্কটা যেটা আমরা বলছিলাম, তো এইখানে যে ত্বরণটা, তাহলে ত্বরণটা হওয়া দরকার কোনটা, আমাদের দেখ এখানে বলে দিয়েছি মিউ দূরত্বের সঙ্গে সমানুপাতি, মানে ঘর্ষণ গুণাঙ্ক আছে, দেখ এখানে দিয়ে আছে 10-এরটাই ঘর্ষণ গুণাঙ্ক আছে, তাহলে ঘর্ষণ গুণাঙ্ক থাকলে এইটা হওয়া দরকার, জি সাইন থিটা মাইনাস মিউ জি কস থিটা, এটা হওয়া দরকার, তাই তো। জি সাইন থিটা মানে এইটা হওয়া দরকার ছিল সিএরটা, কিন্তু এইটা হবে নাই জি সিএরটাকে, কারণ কি শুন, কারণ এখানে বলে দিয়েছে মিউটা ফিক্সড নয়, মিউ দূরত্বের সঙ্গে সমানুপাতি, মিউ মানে এই যে ঘর্ষণ গুণাঙ্ক, এই যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ দূরত্বের সঙ্গে সমানুপাতি, মানে যত দূরত্বে যাব তত মিউ বাড়বে। তাহলে মিউ যদি বাড়ে তাহলে স্থির ত্বরণ কী করে হবে, না স্থির মন্দন হবে, বিয়েরটা হওয়া দরকার ছিল, মানে জি সাইন থিটা মাইনাস মিউ জি কস থিটা নাকি, হ্যাঁ বিয়েরটা হওয়া দরকার ছিল, বিয়েরটা হওয়া দরকার ছিল, কিন্তু স্থির ত্বরণ কী করে হচ্ছে, ত্বরণটা স্থির তো থাকছে না রে ভাই, মিউটা তো পরিবর্তন হচ্ছে। এই যে লেখা আছে মিউ দূরত্বের সঙ্গে সমানুপাতি, মানে দূরত্ব যত বাড়বে মিউ তত বাড়বে, এইটা কমলে এটা কমবে, এটা বাড়লে এটা বাড়বে, সমানুপাতি সম্পর্ক। তাহলে এই যে মিউর জায়গায় আমরা কে এক্স লিখতে পারি, আমরা মিউর জায়গায় আমরা কী লিখব কে এক্স, তাহলে এই যে মিউর জায়গায় যদি আমরা কে এক্স লিখি মানে দূরত্বের সাথে সমানুপাতি হচ্ছে না, তাহলে দূরত্বের সাথে তো মিউটা চেঞ্জ হচ্ছে, এই মিউটা যদি চেঞ্জ হয় তাহলে এটাও তো চেঞ্জ হবে। বলে দিয়েছি দেখো অঙ্কটাতে যে ঘর্ষণ গুণাঙ্ক দূরত্বের সাথে চেঞ্জ হয়, তাহলে যেহেতু মিউটা দূরত্বের সাথে মানে পরিবর্তন হচ্ছে, তাহলে ত্বরণটাও পরিবর্তন হবে, স্থির থাকবে নাই, ঠিক আছে। তাহলে সেই জন্যে এইখানের অপশানটা যেটা হবে সেটা হবে ডি, পরিবর্তনশীল ত্বরণ। কেননা ত্বরণ পরিবর্তন হচ্ছে, মিউটা পরিবর্তন হচ্ছে, মিউটা পরিবর্তন হলে ত্বরণ পরিবর্তন হবে।